আমাদের জনতার শাসন সুরক্ষায় অনর এক পক্ষ আছেন, আরেক পক্ষ আছেন হচ্ছে জনগণের অধিকার আদায়ের কথা বলে জনগণের অধিকার ফিরিয়ে নেওয়ার দাবিতে। এইসব নিয়ে আজকের আলোচনা আমাদের অপরাপর। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক আবু সাইদ, আছেন বেলছেন নাজমুল হুদা, আছেন মাহমুদুর রহমান মান্না। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, 7 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধ সংগঠক এবং আরো অনেক কিছু আমি আপনার কাছে জানতে চাইবো এবং আপনাদের তিনজনের কাছে একই প্রশ্ন আসলে করতে চাইবো। অধ্যাপক আবু সাইদ, আপনি যদি শুরু করেন, যে সংকটের মধ্যে আমরা যাচ্ছি তা কোনো না কোনো দিন শেষ হবে, সেটি নিশ্চিত। আপনি কি মনে করেন যে এটি কিভাবে শেষ হবে, কিভাবে এই সংকটের সমাপ্তি টানা যাবে? যে রাজনীতির ক্ষেত্রে তো একটা পর্যায়ে শেষই হয়, যুদ্ধের ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা যখন শেষ হয় তখন যুদ্ধ বাধে। আর রাজনৈতিক ক্ষেত্রে যেটা আমার অভিজ্ঞতা, সেটা হলো যখন দুই পক্ষের উপরেই জনগণ চাপ সৃষ্টি করবে কিংবা সিভিল সোসাইটি তাদের আঁকড়ে ধরবে, ঝাপটে ধরবে এবং তাদের গলা টিপে ধরবে, তখন তারা বাধ্য হয়ে একটা আলোচনায় বসবে এবং সেই আলোচনার মাধ্যমে এটা মোটামুটি একটা ফয়সালার ভিতরে যাবে। কিন্তু এটি শেষ হবে না, তারপরেও কথা থেকে যাবে, আমি এটা মনে করি। বেলছেন নাজমুল হুদা, আপনি কি মনে করছেন? আমি অবশ্য একটু পরে আপনার কাছে ব্যাখ্যা চাইতে যাব জনগণের পক্ষ থেকে দুই পক্ষের চাপ, দুই পক্ষের উপর চাপ কিভাবে সম্ভব সেটা অবশ্য আপনার কাছে পরে শুনতে যাবো। বেলছেন নাজমুল হুদা, আপনি কি মনে করেন এই সংকট থেকে আমরা কিভাবে এই সংকট শেষ হবে বলে আপনি মনে করেন? পুরো সংকটটার যেটা কারণ সেটা হচ্ছে ক্ষমতার যাওয়ার একটা পদ্ধতি, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এই সমস্তকে ঘিরেই কিন্তু বর্তমান সংকট। কেউ জোর করে ক্ষমতায় থাকবেন, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া গ্রহণ করবেন। এইভাবে আমাদের দেশটা এই পর্যন্ত চলে এসছে। তো আমি মনে করি এই সংকট ইচ্ছা করলে এক মুহূর্তে এটা সমাধান মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারেন। উনি প্রত্যেকদিন টেলিভিশনে বিরোধী দলের নেত্রীর ক্ষতির না দিয়ে, কি বলে, খতিয়ান না দিয়ে, উনি এখানে এটা করেছেন, এই মানুষ মারছেন, অমুক মারছেন, সেমুক মারছেন, সমগ্র জাতির জন্য অত্যন্ত উদ্বিগ্ন তিনি, এবং এই সমস্ত ক্ষতির বিবরণ দিয়ে মানুষের কাছে একজনকে পচানোর চেষ্টা করছেন। সোজা কথা, একজনকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার একটা ক্যাম্পেইনে উনি আছেন। কিন্তু আজকে যদি সিম্পলি একটা কাজই উনি করেন, যে উপলব্ধি করেন যে না, তিনি সরকার, তাকে কিছু একটা করতে হবে, এই যে মানুষের জানমাল, দেশের এই যে ক্ষয়ক্ষতি, সবকিছুর দায় দায়িত্ব তাকে নিতে হবে, এটা যদি তার উপলব্ধির মধ্যে আসে এবং উনি যদি শুধুমাত্র ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থ দেখে মনে করেন যে আলোচনা অবশ্যই করতে হবে, কারণ আগামীতে নির্বাচনটা কিভাবে হবে সেই প্রক্রিয়াটা এখনই ঠিক করতে হবে। যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন জাতি চায়, তাহলে তাকে একটা জায়গায় এটা একটা সমাধান দিতে হবে সরকার হিসেবে, এবং দে আর দ্য মোস্ট কম্পিটেন্ট পিপল। আমি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারিনি, মানে কি করলে সমাধানটা হবে সেইটা আপনি আগে বলেছেন, আমরা আপনাদের কাছে শুনেছি। আমি বলতে চাইছি যে এই মুহূর্তের সমাধানটা কিভাবে হবে বলে আপনি ধারণা করছেন? এভাবে কি হবে, মানে মাননীয় প্রধানমন্ত্রী একসময় ঠিক করবেন? ঠিক আছে, উনি উপলব্ধি করলেন না। আমার কথা হলো, এখন আপনার মেইন একমাত্র এজেন্ডাই হওয়া উচিত আলোচনায় কিভাবে দুজনকে নিয়ে বসবেন। এবং আমি তো মনে করি যে এখনো আমাদের মহামান্য রাষ্ট্রপতির যে গুডউইলটা রয়েছে, উনি যদি আজকে, এটা আমার একটা চিন্তা, সেটাই বলছি আর কি, উনি যদি আজকে দুই নেত্রীকেই বলেন যে আপনারা 7 দিনের জন্য অন্তত সবকিছু বন্ধ করেন, হোয়াট এভার ইজ গোয়িং অন, 7 দিনের জন্য আপনারা সম্পূর্ণভাবে বন্ধ করেন, তারপর তিনি তাদেরকে বঙ্গভবনের চা চক্রে ডেকে আলোচনা একটা সূত্রপাত, যার মধ্যস্থতাই হোক, সে জাতিসংঘই হোক বা অন্য কারো মধ্যস্থতাই হোক, উনি এটা সূত্রপাত কিন্তু ঘটাতে পারেন। এবং আলোচনার সূত্রপাত হলে পরেই আমার মনে হয় অনেক কিছু তখন এসে যাবে, যেটা নিয়ে আলোচনা করে একটা দিক অন্তত পাওয়া যাবে। আই ডোন্ট থিঙ্ক তাদের দুজনে একজনও খুশি যেভাবে দেশ চলছে। জনাব মাহমুদুর রহমান মান্না, বেলছেন নাজমুল হুদা আশা করছেন যে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হবে। আপনি কি মনে করছেন এই সংকটের সমাধানটা কিভাবে হবে? না, আমি ওনার কথা ধরে যেতে চাইছি না। আচ্ছা, আপনি প্রশ্ন যেরকম করে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটা পাল্টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
আপনি কি আপত্তিক সমাধানের কথা বলছেন? তো স্থায়ী সমাধানের কথা তো বলছেন আপত্তিক না। স্থায়ী দুটোই যদি বলতেন, যে আপনি কিভাবে এটি আপত্তিক, এবং আমি স্থায়ী আপত্তিকটাই সমাধান, বলি, কারণ স্থায়ী একটু লম্বা হবে, অত কম সময়ের মধ্যে পারা যাবে না। আমি মনে করি একটা সরকার হবে যেখানে দুই পক্ষের কেউ থাকবে না। আচ্ছা, আপত্তিক সমাধান বলছি। জি। সময় যেটুকু বাঁচালাম সেটা পরে আমাকে দিয়ে দিন। আর না বাকিটা তাহলে বলুন। আপনি আবার আর একটু বিস্তারিত করেন, সময় আপনি বাঁচালো। কে এটা করবে এই মুহূর্তে সরকার? যে আপত্তিক সমাধান, যেটি একটি আপৎকালের সরকারের কথা আপনি বলছিলেন, সেটি না না না, আপত্তিক মানে বলছি আমি আপাতত ক্যাভেলিয়ার অ্যাপ্রোচ Right, বলছি আমি, right. একটা অ্যাডহক বেসিসের কথা বলছি। জি। কারণ আমি দেখছি যে দুই পক্ষ এরকম একটা অনড় অচল স্থাণু অবস্থানে এসছে যে আপনি এক পক্ষ আর এক পক্ষ রেখে কিছু করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এই জন্য বললাম এটা কিন্তু অনেকটা মানে কথা বলছি তাই বলছি। আমাকে যদি বলেন কি চান তাহলে অন্য কথা বলবো। আচ্ছা, কি চান সেটা আমরা নিশ্চয়ই শুনবো। আমি অধ্যাপক আমি আবু সাঈদ আপনার কাছে একটু চট করে একটু জেনে নিতে এক- চাই পারি যে এক মিনিট বলছি, সেটা হলো চাপের যে কথা আমি বলছি, জি। চাপ দুভাবে। জি একটা হলো যে মানুষগুলো বোবা হয়ে আছে এখন, যারা মালিক, তারা কিন্তু দেখছে এবং তাদের উভয় পক্ষের লোকে কিন্তু হতাহত হচ্ছে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের সর্বস্তরের লোকজনই আমরা বন্দী হয়ে আছি, জিম্মি হয়ে আছি। এই অবস্থার ভিতরে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে। এই অবস্থার ভিতরে এই যে বোবা হয়ে লোকগুলো যখন জেগে উঠবে, অবশ্যই জেগে ওঠে তারা, ইতিহাস তাই বলে, তখন একটা পরিস্থিতি দাঁড়াবে। আর আন্তর্জাতিকভাবে যে সমস্ত পুঁজি এখানে বিনিয়োগ করা আছে বিভিন্ন দেশের, তাদেরও এখানে ইন্টারেস্ট আছে, সেটা সেভ করার জন্য তারা চাপ সৃষ্টি করবে। সেই জন্য বলছি দুপক্ষের চাপে এদেরকে একটা অবস্থায় আসতে হবে। বেশির আসলে আপনি কি অধ্যাপক সাঈদের এই না, জেগে এই- ওঠা থিওরিটার সাথে একমত? না, যে চাপটা অন্যভাবে আসবে আমি মনে জি। করি। চাপটা ঠিক অ্যাকচুয়ালি দেখেন, এই দুইজন প্লেয়ার যারা নাকি মাঠ দখল করে আছে ক্ষমতার হিসেবে, এদের কিন্তু নেতাকর্মী আছে অনেক, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আছে। একজনকে টলানোর জন্য আরেকজন যথেষ্ট, যে কোনো সময় 1 লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে একটা কিছু করার মতো তাদের সেই দৃঢ় শক্তি আছে। এই নেতা কর্মীদের মধ্যে তারা কিন্তু এখন সীমাবদ্ধ। তারা এখন পর্যন্ত তাদের বর্তমান রাজনীতিতে তারা দুজনে একজনও কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই। কিন্তু জনগণের একটা নীরব যে ফিলিং, উপলব্ধি, সেটা হচ্ছে এইভাবে দেশ চলতে পারে না, এরকম সহিংসভাবে দেশ চলতে বেশির দেওয়া আসলে যাবে এই না। জনগণটা কারা? এরা কার সঙ্গে আছে? জনগণরা ওই যে নেতা কর্মীর বাইরে যারা, তারা এরা কার নেতা কর্মীর সঙ্গে বাইরে আছে? যারা রাইট থিঙ্কিং পিপল, না কারোর সাথে নাই তারা। আর তারা পরিত্রাণ চায়, এবং এদেরকে সংগঠিত করে যখন নাকি আপনি একটা চাপ প্রয়োগ করবেন, আসলেই সেই চাপটা অত্যন্ত ওনার সাথে আমি অ্যাড করে বলি, জি। জনগণটা ওই যারা আজকে ফুলকপি তৈরি করে আমার এলাকায় যেখানে 5 টাকা বিক্রি করতো 1 টাকাও বিক্রি করতে পারছে না। তারা যে কৃষকরা ধান বুনেছে সে ধান বিক্রি করতে পারছে না। আমি জনগণ বলতে ওই জনগণ। মানে ভাই, এই জনগণ এবং চাপ সৃষ্টি করার নিয়ে আমাদের দুই বর্ষীয় রাজনীতিবিদ যা বললেন, সেটার সাথে আপনি একমত কিনা? এবার যদি একটু বিস্তারিতই বলতেন যে এইভাবে চাপ সৃষ্টি হয় কিনা ভিতর হচ্ছে থেকে। জনগণ কার সাথে আছে বলছেন না, এই মুহূর্তে জনগণ আল্লাহর সাথে আছে, জি ভাগ্যের সাথে আছে তাদের। জি কারণ তাদের খুব কিছু করার নাই। আমরা কনস্টিটিউশনে লিখেছি জনগণ হলো সব ক্ষমতার মালিক, কিন্তু বাস্তবত কি 5 বছর পর একটা ভোট দেওয়ার তার ক্ষমতা আছে। সব সেই ক্ষমতা ভোটও আবার কিনে নেয়, চুরি করে নেয়, গায়ের জোরে নিয়ে নেয়। সো জনগণ ওই অর্থে জেগে উঠে এখন একটা চাপ তৈরি করে কিছু করে ফেলবেন এরকম না। জনগণের চাপের ব্যাপারটা আমি কিরকম বুঝি, ধরেন যে বার্ন ইউনিটে 4 জন লোক আসলো, যেমন গতবারে গীতা পাসি, সম্ভবত নামটা আমার পুরো খেয়াল নেই, উনি একদম নাড়িয়ে দিয়েছিলেন সবকিছু, মানুষের বিবেককে। তা মানুষ এরকম হয়, দুঃখ দুর্দশা দেখে বাকিদের মন কাঁদে। আপনি হয়তো দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী, আপনার ছেলে, আপনার ভাই বোন বলে এরকম হচ্ছে, মানে তাদেরও এক ধরনের মানসিক ইয়ে হয়। আমি এগুলোকে চাপ মনে করি। আর যে চাপের কথা বলছেন সাইদ ভাই, বলতে চাইছেন লাখো লোকের মিছিল নেমে গেল, ঢল নেমে গেল, ওই রকম সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে যে এরকম আমি বলতে পারছি না। কিন্তু এটাও আবার হঠাৎ করেই হতে পারে। ওই যে বলে না, একটা ছোট স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে, যে স্ফুলিঙ্গ আমি টেরই পাই না, এরকম হতেই পারে। মানে পানি ফুটতে ফুটতে একদম বয়লিং পয়েন্ট এসে গেছে, আমি টের পাইনি, হঠাৎ করে বয়েল করতে শুরু করেছে। ওইটা কেউই ওরকম করে বলতে পারবে না। আমি মনে করি সেরকম করে কেউ বলতেই পারেননি। হয়তো পেরেছেন, ধরেন লেনিনের কথা যদি বলেন, 8ই নভেম্বর দেরি হবে, 6ই নভেম্বর আর্লি হবে, 7ই নভেম্বর বিপ্লব করতে হবে, অত মানে স্পেসিফিকেশন করে কেউ বলতে পারেনি, এখনো বলতে পারবেন না। না, তো এই জন্য আমি বলছি যে এই রকম করে এই বিষয়টা নয়, চাপ এটাও নয়। আমি যেটা বলতে চেয়েছি তা হচ্ছে এখন একটা স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে।
আমাদের অর্থনীতি এর বেশি চাপ নিতে পারছে যে আমি দেখছি না। ইতিমধ্যে আমাদের বাজারে টান লেগেছে, জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, ফুয়েল নাই, ক্রাইসিস হচ্ছে সমস্ত জায়গাতে। এটাকে আপনার যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে হবে, এবং এই জন্য এই চাপটা এপক্ষ দুই পক্ষে কিন্তু আছে। তখন কি মেডিয়েটর নাই? এই মেডিয়েটর না থাকলেও কোনো না কোনো মেডিয়েটর আছে। আমরা দূতাবাসগুলোকে মুভ করতে দেখছি, বন্ধুদের মুভ করতে দেখছি, দাতাদের মুভ করতে দেখছি। চাপটা আসবে এবং এই চাপের কোনো একটা পয়েন্টে কাউকে না কাউকে মানতে হবে। মান্না ভাই, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, ওনার নাম শামীম। আপনার অনুভূতি নিয়ে প্রশ্নটি করছি, যদিও আপনি বলে প্রশ্নটি করছি, কারণ প্রশ্নটি আমার কাছে একটু বিরতকর লাগছে। সে যখন আপনি ভোট কেনার কথা বলছেন, তখন ওই দর্শক বলছেন আপনি যখন বড় দলটির সাথে ছিলেন তখন আপনি এই কথাগুলি বলেন নাই কেন? ওনার প্রশ্ন, শামীমের প্রশ্ন হচ্ছে আপনি যখন বড় দলটির সঙ্গে ছিলেন তখন যখন এই ভোট কেনার কথা তো আপনি এরকম করে আপনি বলেন নাই। যেমন শামীম যে কে আমি জানি না, ওনার বয়স কত, অভিজ্ঞতা আছে কিনা সেটা জানি না। এগুলো আমি শুধু বলেছি, তা না আমার লিখিত মানে পত্রিকা আছে, বইও আছে, এগুলো পড়ে নিন। এবং ওই সময়টার মধ্যেও হ্যাঁ, আমি দলের সেন্ট্রাল কমিটির মধ্যে পড়েছি। আমার মনে যে এই প্রশ্নের জবাব নিশ্চয়ই পেয়েছেন। আমি অধ্যাপক আবু সাঈদের কাছে একটি অন্য প্রসঙ্গে আসবো। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে 25 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে এই 2 দিন হলো, আজকাল 2 দিন মিলিয়ে 2 দিন। এবং আপনি জানেন অনেক দিন ধরে একটি নাগরিক শক্তি ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছেন মাহমুদুর রহমান মান্না, ডক্টর কামাল হোসেন এবং আরো মিলে। এই চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি এই উদ্যোগগুলিকে কিভাবে দেখেন? আপনি যদি একটু বলতেন আপনার বিশ্লেষণ। বিন্দু থেকে সিন্ধু হয়, এই ছোট ছোট শক্তির থেকে, যেমন নিউক্লিয়াস তৈরি হয়েছিল 71-এর আগেই বাংলাদেশের স্বাধীনতার জন্য। 62 সনে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, আরিফ, তারপরে শেখ ফজলুল হক মনি, এরা কিন্তু কয়েকজন ছিলেন এবং বঙ্গবন্ধু ছিলেন। সেজন্য এই ছোট উদ্যোগগুলোই বিরাট আকার ধারণ করতে পারে এবং এই বিরাট আকার, আপনি আশাবাদী যে এই জোটগুলির ক্ষেত্রে এই জোটগুলোর ভূমিকা অবশ্যই থাকবে। কারণ নাগরিকদের সবচেয়ে সচেতন অংশ এই জোটগুলোতে আছে এবং তারা প্রতিনিয়ত রাজনীতির ভিতরে আছে এবং রাজনীতির গতিধারা, প্রকৃতি সবকিছু তারা অনুধাবন করছেন এবং সেইভাবে তারা রিঅ্যাক্ট করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে উনারা যে আহ্বান জানাচ্ছেন সেটা জনগণের কাছে পৌঁছাচ্ছে বা জনগণ মুখ্য ভূমিকা পালন করবে তারা, এরা সহায়ক ভূমিকা অন্তত পালন করবে, অনুঘটকের ভূমিকা পালন করবে। আপনি কি এরকম কোন জোটে যাওয়ার কথা ভাবছেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে ভাবছি না। তবে সময় আসবে যখন জনগণ বুঝতে পারবে যে প্রধান 2 দল তাদের জন্য কিছু করছে না, মানুষের জন্য কিছু করছে না, জনগণের জন্য কিছু করছে না, এবং তাদের করার জন্য যে এজেন্ডা আছে এটা মৌখিক এজেন্ডা, আন্তরিক এজেন্ডা নয়। তখন অবশ্যই জনগণ চাইবে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যারা তাদের জন্য কিছু করবে। এই তাদের জন্য কিছু করার প্রেক্ষাপটে আপনাকে কখনো এগিয়ে যেতে হবে, কখনো সামনে পিছিয়ে আসতে হবে এবং তার প্রেক্ষিতে একটা মিথস্ক্রিয়ার সৃষ্টি হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি যখন ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে নতুন জোট গঠন করলেন সেই জোট নিয়ে আপনি যে জনগণের কথা বলছেন সেই ব্যাপারে আপনি আসলে কতটা আশাবাদী, এটা কি হতে যাচ্ছে? গতকাল যখন আপনার সঙ্গে মানে গত বৃহস্পতিবার যখন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম, মাহমুদুর রহমান মান্নাও ছিলেন আমাদের সঙ্গে। মাহমুদুর রহমান মান্না সময়কাল, গঠন ইত্যাদি নিয়ে নানা ধরনের একটি বলেছিলেন একটি প্রশ্ন কিছু রয়ে যায়, আপনি যদি সেই প্রশ্নগুলি সহ একটু বলতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার নাজমুল হুদা, আমরা জানতে চেয়েছিলাম যে আপনার জোট যেটা বৃহস্পতিবার দিন আপনি ডাক দিয়েছেন যে জোটটি করার, সেই জোটটির কি প্রভাব বা এটি নিয়ে কি উৎসাহ, কি উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন এখন, বা এই চলমান সংকট নিরসনে তা কি ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এখানে যেটা কিছুক্ষণ আগেও বললাম যে জনগণের উপলব্ধি হচ্ছে যে বর্তমানে যেভাবে রাজনীতি চলছে, মুখোমুখি, পাল্টাপাল্টি, সাংঘর্ষিক, সংঘাতপূর্ণ, যার মাধ্যমে এত লোক ক্ষয়, সম্পদ ক্ষয় হচ্ছে, একটা নিরাপত্তাহীনতায় সারা জাতি ভুগছে, এটার ব্যাপারে সাধারণ জনগণ যারা ডিরেক্টলি কোনো পলিটিক্সের মধ্যে ইনভলভ না, সিটিজেন্স, বাট হয়তো সমর্থক বা অন্য কিছু হবে, কিন্তু তারা ডিরেক্টলি হয়তো তাদের
কোনো কাডারে বিলং করে না, কোনো অঙ্গ সংগঠনে বিলং করে না, এই ধরনের যারা পাবলিক তাদের মধ্যে এই ফিলিংসটা আছে যে এটা একটা পরিবর্তন হওয়া দরকার। এবং অনেকেই আছে যারা হয়তো বিএনপিতে রাজনীতি করছে কিন্তু তারা আওয়ামী লীগে যেতে পারে না, বিএনপিতে তাদের থাকতে হচ্ছে, যদিও বিএনপিকে হয়তো তাদের পলিসি তারা পছন্দ করছে না। ঠিক একই রকম ভাবে আওয়ামী লীগও আছে এমন যারা নাকি আওয়ামী লীগের পলিসিটা পছন্দ করছেন না কিন্তু তারা বিএনপিতে যেতে পারছে না। একটা জায়গায় আস্থার সংকট রয়েছে। আমরা ঠিক সেই আস্থার জায়গাটায় যেতে চেষ্টা করছি। এই জোটের মাধ্যমে আমরা মনে করি একটা সুস্থ রাজনীতির প্রবর্তনের দিক আমরা চিন্তা ভাবনা করছি, যে সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন আনা, বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করা, দেশকে দলীয়করণ মুক্ত করা, দেশের দুর্নীতি মুক্ত করা, বিভিন্ন রকমের যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এবং সর্বোপরি জনগণের, যে কিছুক্ষণ আগে যেটা মানব ভাই বললেন যে জনগণের ক্ষমতা, আজকে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আমি মনে করি যে এখানে জনগণ হচ্ছে সকল অক্ষমতার মালিক, তাদের সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। তো তাদের এই ক্ষমতাটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের মৌলিক অধিকার থেকে শুরু করে যত সমস্ত অধিকার আছে সবকিছু নিয়েই আমাদের এজেন্ডা, এবং এটার জন্য আমরা ময়দানে থাকব এবং জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য জনমত সৃষ্টি করব, বিভিন্ন প্রক্রিয়া সেই জনমত আমরা সৃষ্টি করব, বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করব, সহিংস না, এবং সেখানে একটা মানবাধিকার সম্মত সমাজ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, যা এবং সেটা করতে হলে পরে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলনে সরকার গঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সত্যিকার অর্থে যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে যে আমাকে ভারত এসে ক্ষমতায় বসিয়ে দিল, আমি আরামে আছি, আমার আর অন্যদিকে চিন্তা করতে হবে না, যে যাই করুক না কেন আমাকে তো আর কেউ সরাতে পারবে না। এই ধরনের টেম্পারামেন্টের বাইরে যদি আমরা আসতে পারি। যেন মাহমুদুর রহমান মান্না, আপনি একটু স্থায়ী সমাধানের কথা আপনি বলতে চাইছিলেন একটু সময় নিয়ে, সেই স্থায়ী সমাধানটার কথাও যদি আপনি একটু বলতেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে নাগরিক ঐক্য গঠন প্রক্রিয়া সেটা কি ভূমিকা রাখতে পারে সেটাও যদি একটু বলেন। আর সবার কাছে একটি প্রশ্ন আতিকুর করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে যে এই সংকটে আপনারা কে কি ভূমিকা রাখছেন সেটা যদি একটু বলেন, সেটা পরে বললেও হবে আমরা আপনার কাছে। আপনি আরেকবার আমাকে প্রশ্নটা করবেন। জি, প্রথম কথা হচ্ছে চিরস্থায়ী বা স্থায়ী সমাধান মানে কি, ধরেন গত 43 বছর ধরে পুরো বিষয়টা যদি আমরা দেখি গণতন্ত্রের ইতিহাস, তাহলে মনে হয় যে এখন পর্যন্ত গণতন্ত্র নিজেই নিরাপদ নাই। ট্রানজিশন অফ পাওয়ারের কোনো সিস্টেম ডেভেলপ করে নাই। 5 বছর যেতে না যেতে, মানে কাছাকাছি আসতে আমরা সবাই একটা টেনশনে পড়ে যাচ্ছি, এই তো আবার মারামারি কাটাকাটি হবে, কারণ ক্ষমতা হস্তান্তরের কোনো প্রক্রিয়া তৈরি হয়নি। আবার এরকম করে যদি ধরেন লড়াই টড়াই করে ক্ষমতায় যাবার পরেও দেখা যাচ্ছে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা নিজেরা একটা ডেসপট হয়ে যেতে পারছেন, একনায়ক হতে পারছেন। কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যে ওই আকবর আলী খানের মতো বলতে হয় যে উনি আইদার মঙ্গল সম্রাটের মতো কিংবা রাশান জারের মতো হয়ে গেছেন। পার্লামেন্টের কোনো স্বাধীনতা নাই, এমপিদের মানে নিজেদের মতো বলবার ক্ষমতা নাই। এখন তার হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নাই, অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেছে, চূড়ান্ত দলবাজি চলছে, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানই প্রায় রাষ্ট্রের সেই খপ্পরের বাইরে যায়নি। ডেমোক্রেসি অফ 99%-এর প্রশ্ন তো আরো পরে আসছে। আমি বলছি এই সবগুলোর সমাধানের অনেকগুলোই পরামর্শ আছে, যেটা যখন আমি করতে পারবো তখনই বলবো যে এটা একটা স্থায়ী, বলতে আমি ওই অর্থে পারমানেন্ট কিছুটা চেঞ্জ হয়, কিন্তু নির্ভরযোগ্য একটা সমাধান হবে যেখানে গণতন্ত্রটা নিরাপদ বা নিশ্চিত হবে, সেটা আমি বলতে চাইছি। সেই অর্থে যদি আমি বলি, যেরকম বললাম যে দুই পক্ষের কেউই থাকবে না মাঝে, সেটা হবে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এরকম আগে বহুবার হয়েছে। এটাকে আমি কল করছি সেরকম না, এটাই হওয়া উচিত ছিল। বরঞ্চ যেটা হুদা ভাই বললেন যে ক্ষমতায় যারা আছেন তারা ক্রাইসিসটা বুঝে ডাকবেন, এতে কোনো সমস্যা নেই, হার জিতের ব্যাপার নেই। আমি রাইট, আপনি রং দাবি করছেন, তবু গণতন্ত্রের প্রক্রিয়ায় আমি মনে করি কি বলতে চান বলেন, আমি এই ডায়ালগটা ওপেন করে সবাইকে দেখে দিলাম আমি ঠিক আছি, এটাও একটা প্রক্রিয়া হতে পারতো, কিন্তু এটাও হচ্ছে না। এবং এখন পরিস্থিতি এমন হয়েছে, জয়েন্ট ফোর্স নেমে গেছে এবং অনেক খবর টবর পত্র পত্রিকা আসছে, এইদিকেও হিংসা ওইদিকেও হিংসা, জীবনহানি হচ্ছে, সম্পদহানি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি পয়েন্ট অফ নো রিটার্নের মতো মনে হচ্ছে। সেই জন্য আমি ওটাকে বলছি আপত্তিক সমস্যার সমাধান, আর এটাকে আমি বলছি চূড়ান্ত ওই জায়গাতে যেতে হবে। সেটা কিন্তু ডায়ালগে করা সম্ভব, যে আমরা পুরো নির্বাচন প্রক্রিয়াটা এরকম করে করব, এনশিওর করব পিপলস পার্টিসিপেশন, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হয়, সেরকম করতে পারবো। এই ডায়ালগ 1 বছর ধরে চলুক, অসুবিধা কি আছে? কিন্তু এই পথে কেউ যাচ্ছেন না বলে আমি ওই কথাটা বলেছি। এই হলো আমার
মানে আপনার প্রশ্নের প্রথম জবাব। পরেরটা কি দ্বিতীয় বলছেন? প্রশ্ন ছিল যে এই সংকটের যে সময়টা, সেই ক্ষেত্রে আপনি নিজে কি ভূমিকা রাখছেন? আমি প্রথমে একটা কথা বলি, আপনি যখনই একটা কিছু করতে চান তখন প্রথম আবার মাথায় সেটা আসতে হয়। মানে বস্তু আগে না চিন্তা আগে, একটা বিতর্ক আছে, কিন্তু তারপর আপনি যখন বস্তুকে পরিবর্তন করতে চান, ট্রান্সফর্ম করতে চান, তখন আপনার চিন্তা আগে আসবে, আইডিয়া আগে আসবে। আমি দেখি কি 3 বছর আগে আমাকেই কত লোক বোঝাবার চেষ্টা করেছেন, ভাই আর এগুলো করে কি করবেন, আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো কোনো উপায় নাই, আওয়ামী লীগে ছিলেন, আবার যাই কিছু হয়েছে যান ওইখানেই ঢোকেন, একটা ব্যবস্থা করেন ইত্যাদি। এখন বিশেষ করে মিডিয়ার কারণে উভয় পক্ষের ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার পরে, তাদের বাড়াবাড়ি ধরে দেওয়ার পরে মানুষ ভাবছে না অল্টারনেটিভ লাগবে, চেঞ্জ লাগবে, এইরকম করে হবে না। আমি আবার বলি, যদি আওয়ামী লীগ এবং বিএনপি ঠিক মতো কাজ করতে পারেন যাতে মানুষ সন্তুষ্ট, তাহলে তারা অল্টারনেটিভ চাইবে কেন? কিন্তু যদি না পারে তাহলে অল্টারনেটিভের দাবি আসবে, এবং কেউ যদি সেটা করতে পারেন তাহলে তাকে নেবে। আমরা প্রথম, আমি আমার কথা বলছি, নাগরিক ঐক্য, তারপরে আমার সাথে যারা আছে তারা সবাই আমার মতোই ভাবেন, এরকম তো আমি বলতে পারছি না, কিন্তু প্রায় কাছাকাছি ভাবনার মধ্যে আছে। তারা মনে করেন এই সামগ্রিক প্রক্রিয়ার পক্ষে ক্যাম্পেইনটা জোরদার করতে হবে, এবং সেটা আমরা করছি, এবং আমি মনে করি সেই ক্যাম্পেইনে আমি উইন করেছি। আমি বলি, যদি এরকম করে একটা ভোট দেন, কি চান, এইটা এইটা এইটা, 3টা অপশন আপনাকে, এবং ওরা ওদের অপশন বললেন, বি তার অপশন বললো, আমরা আমাদের অপশন মানুষের সামনে স্পষ্ট করলাম। আই উইল নট বি সারপ্রাইজ যদি আপনি দিল্লিতে অশোক কেজরিওয়ালের যেরকম ভোটের রেজাল্ট হয়েছিল সেরকম হয়ে যায়, যে মানুষ এটার অপশন নেবে। এই অর্থে এই কাজগুলো করছি। কিন্তু কেউ যদি এরকম বলেন, কই ভাই খালি টকশো করে না, লেখেন আর কথা বলেন, রাস্তায় নামেন না, তো বিএনপি জামাতের মতো এত বড় পার্টি রাস্তায় নামতে পারছে না, আমাদের মানুষ আছে কয়টা, কি নামবো আমরা? যে কয়জন নামবো তার চেয়ে পুলিশই হয়তো বেশি থাকবে, এখনো তো হয়নি এত। কাজে ওই প্রশ্ন ভুল। কিন্তু তারপরে যেমন আমি বলতে পারি, আগামীকালকে আমরা মানববন্ধন করব এই দাবিগুলোর ভিত্তিতেই। কারণ যে অশান্তি, যে প্রাণহানি, সম্পদহানি হচ্ছে, মানুষের সেন্স আসা দরকার। এইটা কোনো আন্দোলনও নয়, আর যেরকম করে সমস্যাটা তৈরি হলো তার সমাধান না করবার জেদটাও কোনো রাজনীতি নয়। অধ্যাপক আবু সাঈদ, আপনি কি করছেন এই সংকট নিরসনে? আপনার ভূমিকাটা যদি একটু বলেন। দেখেন, আমি তো লেখাপড়া নিয়ে থাকি, গবেষণা নিয়ে থাকি জি। অধিকাংশ। রাস্তায় নামার মতো অবস্থা নেই, সেই ধরনের সাংগঠনিক ব্যবস্থাও নেই। তবে আমি এই সরকারের কার্যক্রম দেখে, আমেরিকা সরকারের, আমাদের সরকারের কার্যক্রম দেখে একটা তাত্ত্বিক কথা তুলি। সেটা হলো, যেটা 70 সনে প্র্যাকটিস হয়েছে, এবং এখন অনেকে এই তত্ত্বটাকে বাতিল বলে মনে করে। যেমন, যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে? আমাদের সরকার, মানে বর্তমান সরকার, তারা কিন্তু উন্নয়নের দিকে সাংঘাতিক রকম বড় বড় প্রকল্প নিয়ে সব দিকে নজর দিয়েছে। তারা মনে করছেন, যেমন মোহাম্মদ মাহাতিরের মতো, কিংবা ম্যানিলা কোরিয়ার মতো, কিংবা সিঙ্গাপুরের মতো, তারা মনে করছেন যে উন্নয়ন করে আমি যদি একটা পর্যায়ে আসতে পারি, জনগণ অটোমেটিক্যালি গণতান্ত্রিক চিন্তাধারা তখন আরো শিক্ষিত হবে এবং আমাদের অবস্থান আরো পাকাপোক্ত হবে। সেই জন্য উন্নয়নটাকে বড় করে দেখব, গণতন্ত্রটা বড় করে না। আর গণতন্ত্র মানে অবাধ যে স্বাধীনতা, সেটা যদি একটু খর্বও হয়, খর্ব হোক, এবং সেটার জন্য যদি লাঠিপেটা করতে হয়, লাঠিপেটাও করবো, কিন্তু উন্নয়নটাকে আমি সামনে নিয়ে যাবো। ডক্টর সাঈদ, আপনার ভূমিকাটা কি? আপনি মানে এটাই বলতে চান যে আপনি গবেষণা করছেন, লেখাপড়া নিয়ে থাকছেন, এই সংকট নিরসনে কোনো অন্য ধরনের কোনো ভূমিকা আপনি পালন এই মুহূর্তে? এই সময় আমি মনে করি না এই সময়টা এসছে। এই সময়টা আপনি এসছেন, এটা এখনো মনে করছেন না? ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতেন, যে এই সংকট নিরসনে আপনি কি ভূমিকা রাখছেন? আমি একটু ইফেক্টিভলি এটার ব্যাপারে চিন্তা করছি। আসলে যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে একটা প্রক্রিয়া যেখানে, যার মাধ্যমে নির্বাচনটা এমন সুষ্ঠু এবং অবাধ আমরা করতে চাই, যেখানে জনগণের সত্যিকার ইচ্ছার প্রতিফলনে নির্বাচনের রায়টা হয়, এই ব্যাপারে আমাদের একটা ধ্যান ধারণা আছে। আমাদের ধ্যান ধারণা আছে উইথ রিগার্ড টু ভোটার্স আইডি কার্ড, আমাদের ধ্যান ধারণা আছে অ্যাবাউট হাউ টু আপডেট দ্য রিয়েলি স্বচ্ছতার সাথে ভোটার তালিকায় করা যায়। এই নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই অত্যন্ত সহজ ভাষায়, এবং সেখানে আমরা সেমিনার, সিম্পোজিয়াম থেকে শুরু করে সারা দেশব্যাপী আমাদের এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা জানাতে চাই যে একমাত্র এইভাবেই ভোটটা নিশ্চিদ্রভাবে স্বচ্ছ হবে, এবং এটা যদি করা যায় তাহলে ভোটের অঙ্গন থেকে ওই ব্যালট বাক্স ছিনতাই উধাও হবে, ভোট কেন্দ্র দখল উধাও হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আমার ভোট যে কারচুপি হচ্ছে সেটা আমি সত্যিকার অর্থে সেটাকে আমি করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি, এবং আমি বলতে পারছি আমার এই ভোটটা কারচুপি হয়েছে।
এবং এটাই যদি আমি করতে পারি আমার মনে হয় বিরাট বড় একটা সাকসেস আপনার অন্তত নির্বাচনী প্রক্রিয়াতে আসবে। এটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে, প্রথমে নির্বাচন কমিশন, পরবর্তীতে নেতৃত্বের সাথে এটাকে সংগঠিত করে তাদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছাবো এবং আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করব যে এই সরকার আমরা উৎখাত করতে চাই না, এই সরকারকে আমরা আপাতত উৎখাত করতে চাই না, এই সরকারকে কাজে লাগিয়ে এই নির্বাচনের প্রক্রিয়াগুলোকে আমরা তাদের সংবিধানের সংযোজিত করতে চাই। মানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যতই বলছেন বা আপনারা যত বলছেন যে এই সংকট আসলে নিরসন হবে, দর্শকদের মধ্যে অ্যাপারেন্টলি দর্শকরা খুব আস্থা পাচ্ছে না এটা নিরসন হবে। তো দর্শকদের এবং আমাদের গবেষক দলের মিলিত প্রশ্ন হচ্ছে এরকম, ধরা যাক এই সংকটের অবসান খুব শীঘ্রই হলো না, কিন্তু অতর্কিতে বাসে ট্রাকে যে পেট্রোল বোমা নিক্ষেপ করে যে মানুষ মারা, সরকার চাইলে বা মানুষকে আহত করা, এই দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না, সরকারও নিচ্ছে না, সরকার তো নিচ্ছে না বটেই, বিরোধী দলও কিন্তু বলছে এই কাজ তারা করছে না। এটি ঠেকানোর আসলে কোনো কার্যকর কোনো উপায় আছে কিনা, আপনার এই সম্পর্কে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, আপনাদের এই সম্পর্কে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। মান্না ভাই, বিরতির আগে আপনাদের কাছে প্রশ্নটা ছিল যে এরকম যে অতর্কিতে যে আক্রমণ, যার ফলে যে মানুষের মৃত্যু বা হতাহত হওয়া, সেটি কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে এটি প্রতিরোধ করার আসলেই কোনো উপায় আছে কিনা, যদি না কোনো সমাধান হয়? আমরা অবশ্যই চাইছি যে সমাধান হোক। একটা হলো যে সাধারণভাবে এটা সমাধান চাইছেন, সেটা একটা সামাজিক সমাধানের ব্যাপার হতে পারে। আবার সরকারের কাছে যদি চান তাহলে এটার জবাব সবচাইতে ভালো সরকার দিতে পারে। কিন্তু আমি বলবো যে এই সমস্যাটার জি না, সরকার বলছে যে অতর্কিত আক্রমণ আমি কিভাবে ঠেকাবো, সেই জন্য আপনাকে বলছি না, এটা তো অতর্কিত বলছেন তারা, কিন্তু এটা আসলে অতর্কিত তো নয়। এটা একটা পলিটিক্সের মানে জাত, একটা রাজনীতির ভুল বলেন, অন্যায় বলেন, যে কোনো পরিস্থিতি তার থেকে এটা জন্ম নিয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিকভাবে সেটা সমাধান করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে থাকবে। এরকম নয় যে কেবল বিরোধী দল করছে, সরকার মোটেই করছেন এরকম কোনো কাজ, অথবা যারা অতীতে ক্ষমতায় ছিল এখন বিরোধী দল, অথবা যারা অতীতে বিরোধী দলে ছিল এখন ক্ষমতায় ছিল, তাদের উভয়েরই প্রায় একই ধরনের আচরণ আছে। ফলে এটা একটা সামাজিক ফেনোমেনা হিসেবে নিয়ে যদি তার বিরুদ্ধে একটা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে এটা হয়তো বন্ধ হতে পারে। যেমন আমাকে যদি বলেন তাহলে এই মুহূর্তে মনে করব যে এই সমস্ত সন্ত্রাস সহিংসতা বাদ দিয়েও এই আন্দোলনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু সেটা তো লম্বা সময় লাগতো, কিন্তু তবু করা যেত। কিন্তু এটা গায়ে লাগাচ্ছে না সরকার, কিন্তু আমি মনে করি যে সরকারকেও গায়ে লাগাতে হতো, কিন্তু আমাদের প্রিন্সিপাল, আমাদের ধারণাটা বদলে গেছে। আর একটা জিনিস বলি আমি, এটা একটু হিস্ট্রিতে যাওয়ার দরকার, তা হচ্ছে আমরা আসলে সন্ত্রাসবাদ বলতে কি বুঝি, কিভাবে দেখি, সেটা কি জিনিস। ধরে আমি যদি বলি ক্ষুদিরাম, তারকেশ্বর দস্তিদার কিংবা সূর্য সেন, এই ওই যা আছে, এগুলো ব্রিটিশরা বলেছে সন্ত্রাসবাদী আন্দোলন। কংগ্রেস কি বলেছে, মুসলিম লীগ কি বলেছে, সামগ্রিকভাবে তখন ভারতীয় সমাজের এটার ব্যাপারে মূল্যায়ন কি ছিল। আমরা তো গান বানিয়ে প্রশংসা প্রশস্তিতে ওই অ্যাকশনগুলো কিন্তু সবসময় ঠিক বলেছি, কারণ তখন আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন ছিল। এর পরবর্তী সময় ধরেন এরশাদ বিরোধী আন্দোলন যখন করেছি তখন উভয় জোট মিলে এইরকম কোন অ্যাকশন করিনি, অ্যাকশন করলে কি বলেছি, এরকম করে সমাজের মধ্যে কিছু কিছু জিনিস প্রবিষ্ট হয়ে গেছে। আপনি তোলবার জন্য যৌথ প্রয়াস দরকার, অথবা সামাজিক উদ্যোগ দরকার, সিভিল সোসাইটি দরকার, মিডিয়ার দরকার। এটা যদি বোঝানো যায় যে গণতান্ত্রিক আন্দোলনের নিজস্ব একটা তরিকা আছে যার মধ্যে সন্ত্রাস যুক্ত না হলেও পারে, কিন্তু দুটো বড় রাজনৈতিক দল এবং অন্যান্যদের মধ্যে মনে হয়েছে যে সাউন্ড ইফেক্ট না থাকলে, একটু আতশবাজি না থাকলে তো গণ আন্দোলন জমবে না, অতএব এটা লাগবেই। ওই কনসেপ্টের মধ্যে থাকলে এটা করতে দূর হবে, দেরি হবে। ডক্টর সাইদ, আপনি কি মনে করেন যে অতর্কিত আক্রমণ যেটি সরকার বলছে বা অতর্কিত আক্রমণ যদি নাও হয়, এই সহিংসতা প্রতিরোধ করার কোনো উপায় সরকারের আছে কিনা? আমি মনে করি সরকারের কাছে নেই, সরকারের কাছে না। রাজনৈতিক বা প্রশাসনিক ভাবে এটা প্রতিরোধ করা যাবে না। রাজনৈতিক ভাবে প্রতিরোধ যদি আপনি করতে চান তাহলে সে প্রতিরোধ প্রতিহিংসায় আরো পরিণত হবে এবং ঘনীভূত হবে, আরো তীব্র হবে। আর প্রশাসনিক ভাবে যদি প্রতিরোধ করতে চান তাহলে অনিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্রের যে বাহিনীগুলো আছে আর অনিয়ন্ত্রিত ভাবে জনগণের উপরে পক্ষে বিপক্ষে আরো বেশি তারা চড়াও হবে। সেজন্য রাজনৈতিক ভাবে এবং প্রশাসনিক ভাবে এটা হবে না। এটা করতে গেলে যেটা দরকার তার জন্য প্রস্তুতিটি না নিয়ে আমরা মাঠে নেমেছি, সেটা হলো সামাজিক প্রতিরোধ। গ্রামে গঞ্জে সব ভালো মানুষ এবং যারা সাহসী এবং যারা সাহসী যুবক, যারা দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে দেশটাকে বাঁচানোর জন্য তারা যদি প্রতিরোধ করে তাহলে এই সামাজিক প্রতিরোধটাই, মান্না ভাই বলছিলেন সামাজিক প্রতিরোধটাই সবচেয়ে বড় কথা। এবং সামাজিক প্রতিরোধ যখন দুর্বল হয়ে ওঠে তখনই
ওইটা রাজনৈতিক ট্রান্সফর্ম হয়, তখন কোনো বিপ্লব হয়, কোনো অভ্যুত্থান হয়। বেরসে নাজমুলহুদা, আপনি কি মনে করেন এরকম কোনো উপায় আছে কিনা এই সন্ত্রাস, চকিত সন্ত্রাস যেটির দায় আসলে কেউ নিচ্ছে না, যেটি আসলে প্রকাশ্যে করা হচ্ছে না? আমার এই সন্ত্রাসের পিছনে অনেক রকমের স্যাবোটাজও কাজ করছে, বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করছে বিভিন্নভাবে। এটা যে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একটা অপতৎপরতা তা তো না, এটার মধ্যে এটা সুযোগ নিচ্ছে, এই অবরোধের সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করছে। ইভেন আমি রুল আউট করবো না যে there may be also mechanisms who are very much a part of the government. I mean, different ওয়েতে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে অস্থিতিশীল করা কিংবা নৈরাজ্য সৃষ্টি করা, অরাজকতা সৃষ্টি করা, তো এটাতে লাভটা সরকার না হলেও যারা এটা করছে তাদের হয়তো কিছুটা লাভ তারা চিন্তা করেই করছে। পুরো সমাজটাকে যদি অস্থিতিশীল করা যায়, পুরো রাষ্ট্রটাকে যদি অস্থিতিশীল করা যায়, ফায়দা তো অনেকভাবেই হতে পারে। তাহলে সেটার এতগুলো জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট, এতগুলি মৃত্যুদণ্ড, এতগুলি কত কিছু হলো, এগুলি সবই তো একটা জায়গায় এসে থমকে যেতে পারে। এই ধরনের অ্যাচিভমেন্টও তো অনেকে করতে চেষ্টা করতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে ধরেন এক্সাম্পলারি পানিশমেন্ট, যে কোনো অ্যাকশন যেটা নাকি ক্লিয়ারলি আইডেন্টিফাইড অ্যাজ বিং ডান বাই পারসন সো আইডেন্টিফাইড, তার এগেনস্টে একটা এক্সাম্পলারি পানিশমেন্টের যদি একটা বিধান থাকে, এবং এক্সাম্পলারি পানিশমেন্ট মোস্ট সিভিয়ার পানিশমেন্ট, তাহলে সেটা একটা আতঙ্ক। সামারি ট্রায়াল করে হোক, আমি যেটা বললাম যে সে আইডেন্টিফাইড হয়ে গেছে, হি হ্যাজ বিন সিন ইন দ্য সিন এন্ড পিকড আপ ফ্রম দেয়ার ডুইং সামথিং, সেটার এগেনস্ট একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়। এক্সাম্পলারি পানিশমেন্ট এই 2-3 বছরের কারাদণ্ড না, ইট মে রান ইনটু ইভেন ডেথ পেনাল্টি, এই টাইপেরও যদি কিছু কয়েকটা এক্সাম্পল সৃষ্টি করা যায়, তাহলে হয়তো এটা একটা স্যালুটারি ইফেক্ট হতে পারে ইন প্রিভেন্টিং সাম সাচ ক্রাইমস। মান্না ভাই, আপনাকে নতুন প্রশ্ন করার আগে আমি পুরনো প্রশ্নটা একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনি যখন ক্ষুদিরামের কথা বলছিলেন, বা এমনকি এরশাদের আমলে যে 2 জোটের আন্দোলনের কথা বলছিলেন, তখন আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের দায় কিন্তু আপনারা নিয়েছেন। এক্ষেত্রে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সহিংসতা তারা করছে না। এটি কি একটু মানে আরো জটিল হয়ে গেল না ব্যাপারটা? না, এটা স্বীকার তো করবে না। কেন? আপনারা তো করেছেন দাসী, আপনারা তো বলেছেন যে আমরা ওই জায়গাতে গাড়ি চলতে দিব না, গাড়ি গেলে আমরা বোমা মারবো। আমার যদ্দূর মনে আছে যে 90-এর গণ আন্দোলনের সাথে আমি ছাত্র, আমিও তো কিছুটা জড়িত ছিলাম, আমরা তো সেগুলি বুক ফুলিয়ে বলতাম যে আমি এখানে চলতে দিব না, গাড়ি চলে বোমা মারবো, উড়িয়ে দিব। সেটা আপনি বলেছেন, কিন্তু নেতৃত্ব যারা দায় স্বীকার করে কথা বলেন তারা বোমা মারার কথা বলেছেন বলে আপনি আবার ভেবে দেখেন গাড়ি চলতে দিব না, তো সেটা তারা বলেছেন। হরতাল হলে তো গাড়ি চলতে দেবই না, গাড়ি চলতে দিব না। কিন্তু এইটা যেমন ধর এই আন্দোলন যে চলছে, অবরোধ বলছে, অবরোধটা কিন্তু ব্যাখ্যাও করা হয়নি। অবরোধটা কি ডিফাইন করা হয়নি, ডিফাইন করা হয়নি। সংজ্ঞায়ন এটা মানে বক্তৃতা করতে করতে বেগম জিয়া বলেছেন অবরোধ চলবে, উনি কিন্তু বলেন নাই তখন। এক সাংবাদিক কিন্তু এটাকে প্রশ্ন করতে করতে মুখ দিয়ে সেটি বের করে নিয়েছেন। তারপরে সে অবরোধটা কেমন হবে তার কোনো ব্যাখ্যা নাই। তারপরে যেটা এসছে সেটা মনে হচ্ছে যে ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখা হবে। এখন দেখা যাচ্ছে না বাইরের অন্যান্য শহরও কিছু কিছু অবরুদ্ধ হচ্ছে, আবার ঢাকা শহরের মধ্যে যে যান চলাচল করবে, যা স্বাভাবিক জীবন থাকবার কথা ছিল, সেটাও ব্যাহত হচ্ছে, কারণ বিভিন্নভাবে বোমাবাজি, অগ্নিকাণ্ড যেগুলো সেটা হচ্ছে। ফলে হয়েছে কি, এই আন্দোলন খুব যে গোছালো একটা আন্দোলন হচ্ছে এরকম তো নয়, তো দায় স্বীকার করার তো কোনো প্রশ্ন নেই। আর একটা বিষয় আছে, আমি শেষ পয়েন্টটা বলি, তা হচ্ছে যে সরকার নিজে যদি এভাবে খুব ক্লিন থাকতে পারতো, তাহলে কিন্তু তাদের জন্য অ্যাপ্রোচ করা অনেক ইজি হতো। আমি বেগম জিয়াকে আটকে রাখা হচ্ছে জনসভা করতে, সেই প্রসঙ্গটা বলছি না, আমি বলছি পেপার স্প্রে করলেন, এটা তো একটা রাষ্ট্র সন্ত্রাসের মতো। তারপরে যেরকম করে আপনার রিয়াজ রহমানের উপরে অ্যাটাকটা হলো, তার তো কোনো ইনভেস্টিগেশনও হলো না, কি হয়েছে শেষ পর্যন্ত বলছে কি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড বা কারো কাছে এটার ফুটেজ আছে, সেটা গভর্নমেন্টকে দিবে, ওইটা দেখে দেখে ব্যবস্থা নেওয়া। না, ডিএমপি কমিশনার অবশ্য আমাকে বলছেন যে তারা ফুটেজ পেয়েছে, তারা সেই ফুটেজ বিশ্লেষণ করছেন। কিন্তু মানে ভাই, আপনি যদি সেই অবরোধটা যেটি মুখে মুখে প্রচার হয়েছে সেটি বলছেন, আপনাকে দিয়ে যদি শুরু করি যে এই অবরোধের প্রচার বা প্রসারে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? গণমাধ্যম বলতে যদি আমি টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, অনলাইন মিডিয়াগুলি সবগুলি ব্যাপারে যদি বলি, আপনাকে একটা ছোট্ট আমাদের দেশের গণমাধ্যম গত কয়েক বছর ধরে খুব ভালো ভূমিকা রেখেছে, কিন্তু অতি সাম্প্রতিক কালে আমি গণমাধ্যম নিয়ন্ত্রণের একটা চেষ্টা দেখছি। এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণে অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। আমি মনে করছি সেরকম করে এখন রাখতে পারছে না, এই মুহূর্তে রাখতে পারছে না। এই মুহূর্তে বলতে আপনি স্প্যান অফ টাইম কি গত 1 বছর 1.5 বছরের মধ্যে, নাকি এই 1 সপ্তাহ 2 সপ্তাহ? 1 বছর 1.5 বছর তো একটা আছেই, কারণ যেটা
সাইদ ভাই প্রশ্নটা তুললেন উন্নয়ন না গণতন্ত্রের উপরে বিতর্ক তো হতে পারতো গণমাধ্যমগুলোতেই, আসলে এটা সত্যি কোনটা এবং যা যা বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে সেগুলো সত্য কিনা, পরিসংখ্যান তথ্য যেগুলো। আর তারপরে ধরেন একেবারে সাম্প্রতিক কালে আমি তো মনে করি জাতীয় সংলাপ নিয়েই টেলিভিশনগুলো ইয়েগুলো অনেক লিখতে পারতো, বলতে পারতো, কিন্তু সেরকম করে আমি দেখছি না। কারণ হচ্ছে এক পক্ষ হচ্ছে হবেই না, তো ফলে এটা পথটা বন্ধ হয়ে গেছে। এবং তার বাইরে কিছু কিছু নিয়ন্ত্রণ অদৃশ্য, কিন্তু আমরা তো দেখি, আমরা তো পর্দার পেছনেও থাকি, ওগুলো যদি বন্ধ হতো তাহলে ভালো হতো। বেচেন নাজমুল হুদা এক সময়কার তথ্যমন্ত্রী, আপনি কি বলবেন গণমাধ্যম? আমি মনে করি গণমাধ্যমগুলো এখন দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এবং সুযোগ আছে এটা পালন করার। করছে কিনা যদি আমি প্রশ্ন করি? এখন পর্যন্ত মনে হয় না সেভাবে তাদের দায়িত্বটা তারা এখন তারা সিম্পলি রিপোর্টিং সাইডে আছে, রিপোর্টিং এর বাইরেও তো অনেক কিছু আছে যেটা গণমাধ্যম করতে পারে। জনগণকে বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েন্স করতে পারে তাদের প্রচারের মধ্য দিয়ে। আমার মনে হয় না সে ধরনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে বলে মনে হয় না। অধ্যাপক আবু সাঈদ, আপনি কি মনে করেন? আপনিও তথ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। দেখেন, গণমাধ্যম আমরা বলি স্বাধীন, আসল স্বাধীনতা বলতে আমরা কি বুঝবো? স্বাধীনতার একটা পরিসীমা আছে, সেই পরিসীমা নিয়ে গণমাধ্যম যতটুকু করেছে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর তারা নিয়ে গেছে। মানুষকে, গ্রামে গঞ্জে মানুষকে সচেতন করেছে এবং তারা ভালো মন্দ এখন বুঝতে পারছে। এবং এই গণমাধ্যম যদি আরো উদার এবং আরো বেশি প্রচারের ব্যবস্থা হতো, উন্মুক্ত প্রচারের, মুক্ত প্রচারের, মুক্ত চিন্তার প্রচারের ব্যবস্থা হতো, তাহলে আমার দেশ শিক্ষিত হতো রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। কিন্তু সেখানে যে লোকগুলো এই মুক্ত মনের, উদার মনের লোকগুলো সে কথা বলবে, তাদের সে নৈতিক সাহস নাই। আর গণমাধ্যমগুলো সেই সাহস দেখে যে এগুলো করবে, সেটাও তারা সেই মানসিকতা হারিয়ে ফেলেছে। মানে ভাই, আপনার কাছ থেকে মানে আমার একটি দাবি ছিল যে আমরা খুব খারাপ একটি সময়ের মধ্যে দিয়ে পার করছি, আপনার কাছ থেকে শুভ কোনো কিছু শোনার আশা আমার ছিল। কিন্তু একজন দর্শক তিনি একই প্রশ্ন আসলে অনেকবার করছেন যে মান্না ভাই, আপনি এইসব বোমাবাজি সমর্থন করলেন, সারপ্রাইজিং। ওনার নাম ডক্টর ASM আলমগীর। সূর্য সেন, ক্ষুদিরামের এক্সাম্পল এই ক্ষেত্রে ব্যাড এক্সাম্পলস। আপনি একটু ক্লারিফাই করবেন কিনা, নাকি আমাদেরকে কোনো শুভ কথা শোনাবেন? আমরা একটা শুভ কথা শুনতে চাইছি। হচ্ছে আমি একটু কষ্ট পেলাম যে উনি আমাকে এরকম করে বুঝলেন কেন। আমি বোমাবাজি সমর্থন করিনি কোনো সময়। আপনি বলেছেন যে এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। না না, কিন্তু আমি বলছি ক্ষুদিরামের বা ধরেন যে সেই সময়ের যে অনুশীলন, যুগান্তরের আন্দোলন আমরা সমর্থন করি না, সেটার সঙ্গে আমি বলছি এটা আমাদের মাথার মধ্যে আছে। আমাদের কাছে চে গুয়েভারা বিরাট উদাহরণ, আমাদের কাছে ওই ধরনের গেরিলা যুদ্ধ অনেক বড় উদাহরণ। এগুলো থেকে বলছি একটা বয়সের কারণে এরকম হয়, আমাদের ভেতরে আছে। কিন্তু এই অ্যাক্টিভিটি সমর্থন করবার কোনো প্রশ্ন আসে না। উনি যদি শোনেন, আমি আবার স্পষ্ট করে বলছি, গণ আন্দোলনের ক্ষেত্রে আমি বরঞ্চ মনে করি যে মহাত্মা গান্ধী আমার কাছে আইডল বলেন, যেরকম বলেন যে চৌরি চৌরার ওই রকম ঘটনা অত বড়ও ছিল না, ওটার কারণে উনি তার কর্মসূচি প্রত্যাহার করেছেন। মহাত্মা গান্ধী কিন্তু হারেননি, উনি অনেক বড়ই হয়েছেন। আমরা যারা মনে করছি যে দুটো তিনটে বোমা মেরে দিয়ে একটা বাস জ্বালিয়ে দেবো তাই গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারছি, নো ওয়ে, এটা হচ্ছে। মানে ভাই, আমাদের কোনো শুভ কথা বলবেন কিনা এই সময়, কোনো আশা ভরসা? মানে এই সময় আপত্তিক ভাবে যদি বলেন না, আমি অহেতুক কেন দেখাবো, কিন্তু এটা এইবারে দুঃখের রজনী অবসান হবে এবং একদিন প্রভাত সূর্য ভালোভাবেই দেখবো, এই প্রত্যাশা নিয়েই তো চলি আমরা। না, আমি একটা কিছুক্ষণ আগে বলেছি যে একটা উদ্যোগ এখন নেওয়া দরকার এবং মহামান্য রাষ্ট্রপতি ইমিডিয়েটলি এ বিষয়ে হস্তক্ষেপ করলে পরে আমার মনে হয় শুভ ফল হবে। দুই নেত্রীকে আপাতত সমস্ত তৎপরতা বন্ধ করে তাদেরকে চা চক্রে আহ্বান করে একটা আলোচনার সূত্রপাত যদি ঘটাতে পারেন, তাহলে আমার মনে হয় সব দিক থেকেই যথেষ্ট অ্যাচিভ করা যাবে। ডক্টর সাঈদ, দেখেন, আমি যে কথা বলবো একটু ভিন্ন কথা। সেটা হলেই যে আমাদের সামনে এখন জরুরি কি বিষয়, জরুরি বিষয়টা হলো যে পরিবার ভিত্তিক যে আস্থা, সেই আস্থার থেকে আইন ভিত্তিক আস্থায় দেশটাকে রূপান্তরিত করা। সেটা যদি আমরা করতে যাই, তাহলে বর্তমান অবস্থায় যে কর্তৃত্ববাদী শাসন আছে, কর্তৃত্ববাদী শাসন আছে, তাদের মুখোশ যেভাবে উন্মোচিত হচ্ছে সরকার এবং বিরোধী দলের, তার থেকে মানুষ অনেক বেশি শিক্ষিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে এবং আমরা নতুন সূর্যের প্রত্যাশায় আমরা আছি। ডক্টর আবু সাঈদ, ব্যারিস্টার নাজমুল হুদা, জনাব মাহমুদুর রহমান মান্না, প্রত্যেক দিনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।